দর্শক আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব ভোট কিভাবে বাড়ানো হয়। অর্থাৎ কেন্দ্রে ভোটার নেই, তারপর অনেক ভোট পড়ে গেছে, সরকারিভাবে হিসাব দিচ্ছে। এরকম ঘটনা আমাদের দেশে প্রায়শই ঘটে। আমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে এবং চলতি অভিজ্ঞতা তো আছে। তো এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। আম, সাথে থাকুন এবং আলোচনা বস্তুনিষ্ঠ এবং যৌক্তিক মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে। প্রিয় দর্শক, এবারের ইলেকশন নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে সকাল থেকে ভোট কেন্দ্রে, বেশিরভাগ ভোট কেন্দ্রে, হ্যাঁ ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগ ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি মানুষের ভিড় আছে এবং লাইনে দাঁড়ানো মানুষ আছে। বেশ ভোট পড়ছে, সকাল 10টা পর্যন্ত বেশ ভালোই ভোট পড়েছে। 11টায় আমরা একটা নিউজ দেখলাম। তখন জানানো হলো আহ, ভোট কাস্টিং হয়েছে 14.96, ধরুন 15ই ধরতে পারি আমরা। সামথিং কম, সামান্য কম হলো, 15% ধরে নিলাম। এটা হচ্ছে সকাল 11টার খবর। তাহলে সাড়ে সাতটায় ভোট শুরু হলো আর 11টায় 15% ভোট কাস্টিং হলো 3.5 ঘন্টায়। এই সময়টাই মূলত ভোট বেশি কাস্ট হয় বাংলাদেশে। কারণ মানুষের অনেক আগ্রহ থাকে, নেতা কর্মীদের খুব আগ্রহ থাকে, সবাই সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে যায় ভোট দেওয়ার জন্য। আগ্রহী যারা, যারা একেবারে দলের একনিষ্ঠ লোক। এরপরে 11টার পরে 1 ঘন্টা, 12টায় সরকার যে ডিক্লারেশন দিল নির্বাচন কমিশন, সেটা হচ্ছে 32.88, প্রায় 33। তাহলে কি দাঁড়ালো? 1 ঘন্টায় ভোট হয়ে গেল 15 থেকে 33, 17% ভোট বেড়ে গেল 1 ঘন্টায়। অথচ এর আগে 3.5 ঘন্টায় হলো 15% ভোট, আর সে পরের 1 ঘন্টায় হয়ে গেল 17%। এখানে প্রশ্ন করার সুযোগ আছে। অনেকেই এটা নিয়ে প্রচন্ড বিতর্ক করছেন বর্তমানে। যাই হোক, বিতর্ক চলবে, শেষ পর্যন্ত সরকার তো সরকারের সিদ্ধান্তেই থাকবে, এটাই স্বাভাবিক, এটাই চিরাচরিত নিয়ম। এরপরে আসুন দুটোয়, দুটায় সরকার যে ডিক্লেয়ার করলো সেটা হচ্ছে 48%-এর বেশি ভোট কাস্ট হয়ে গেছে 2 ঘন্টা পর। এখন কথা হলো, এই যে ভোটের কাস্টিং এর এই যে হিসাব, আপনারা দেখবেন 12টার পরে কিন্তু কেন্দ্রে মানুষ ছিল না। মাঝে মধ্যে একজন দুজন করে আসতো, দিত, ভোট দিত। হ্যাঁ, একটা টেনে টেনে নিয়ে আসতো কর্মীরা। একজন আসছে, আবার 2 মিনিট 5 মিনিট পরে আরো একজন আসছে, এরকম। খুব বেশি ভোটার আসে না। কেন্দ্র ছিল জনশূন্য, শুধু দায়িত্বপ্রাপ্তরাই সেখানে ছিল। এরপরে সেখানে অনেক ভোট দেখা গেল, এই নিয়েও কিন্তু নানা কথা হচ্ছে। আমি এসব নিয়ে বিতর্ক করব না। আমি শুধু বলতে চাই যে মূলত এই যে ভোটের কাস্টিং বাড়ানো হয় কিভাবে। একটা কেন্দ্রে এই ধরুন যখন ভোটাররা থাকে না, তখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সুযোগ থাকে, ভোটে কারচুপি করার সুযোগ থাকে। কি হয় সেখানে? সেখানে হয় দুটো প্রতিদ্বন্দ্বী দল, অথবা একটি দল। যদি সেখানে প্রতিদ্বন্দ্বী শক্ত কোনো দল না থাকে, তাহলে যে দলটা খুবই শক্তিশালী, ওই দলটাকে ওই দলের সাথে নির্বাচনের যে যিনি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা থাকে তার সাথে একটা যোগাযোগ হয়ে যায়। আবার নির্বাচন কমিশন থেকে যদি বলা হয় যে যদি ভোটার উপস্থিতি কম হয় তাহলে তুমি কিন্তু আমাকে 60% ভোট দেখাতে হবে। কিভাবে করবা আমি আমি বুঝি না, তবে আমার 60% ভোট হতে হবে, এরকম এরকম টার্গেট যদি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে ওই প্রিসাইডিং ওইখানের যে প্রভাবশালী নেতা তাকে খোঁজে। এরপরে কি করে, যদি দুটো দল থাকে তখন কি হয় যে হ্যাঁ তোমাদের তো ভোট তো যা পড়ার পড়ছে, এখন তো আর ভোট পড়তেছে না, তাহলে তোমরা দুই পক্ষ, তোমরা 500 ভোট নিয়ে যাও, তোমরা 500 ভোট নিয়ে যাও। অর্থাৎ দুই পক্ষ সমান সমান ভোট, তোমরা এগুলো সিল দিয়ে বাক্সতে ঢুকিয়ে দাও। তাহলে 1000 ভোট অতিরিক্ত কাস্ট হয়ে গেল, ঝামেলা হলো না। কেউ বললো না যে কেন দেব। দুই পক্ষকে সমান ভাগে ভাগ করে দেয়া হচ্ছে, প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপ। যদি 3 গ্রুপ প্রতিদ্বন্দ্বী থাকে, ওই 3 গ্রুপকে সমান ভাগ করে দেওয়া হচ্ছে, তুমি 500 নাও, তুমি 500 নাও, তুমি 500 নাও, অথবা তুমি 300 নাও, তুমি 300 নাও, তুমি 300 নাও।
তাহলে কি দাঁড়ালো, সকাল থেকে যদি 1,000 ভোট কাস্ট হয় আর যখন কেন্দ্রে ভোটার নাই তখন আরো 1,000 ভোট ওদেরকে ভাগ করে দিয়া সিল টিল দিয়া বাক্সতে ঢুকে দেয়। এই সময় কিন্তু কেন্দ্রে এই পর্যবেক্ষকরা খুব একটা থাকেন না, এই উম, যারা সাংবাদিক আছেন তারা খুব একটা থাকেন না, কেন্দ্রের ভিতরে গোপনীয় কোনো একটা জায়গায় সুবিধাজনক ভাবে ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, তোমরা বসে বসে এই কাজটা করো। এরপরে নির্বাচনের শেষ সময় পর্যন্ত এই কাজটা চলতে থাকে। যখন নির্বাচন শেষ হয় তখন এই সবগুলো ভোট একসাথে গণে যোগ করে দেওয়া হয়। এখন আপনি বলতে পারেন যে আরো আরো দলের এজেন্টও থাকে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট ছোট দলগুলোর এজেন্টগুলো কিন্তু একটা সময় বেরিয়ে যায়, যখন থেকে তাদের পক্ষে ভোট নেই, তাদের অবস্থা খারাপ, তখন ওরাকে মন খারাপ করে ওরা বেরিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ওরা থাকে না। আবার কেউ কেউ টাকার কাছে বিক্রি হয়ে যায়, ওদেরকে 5,000 টাকা দিলে ওরা চুপ, ওরা আর কোনো কথা বলে না। চুপ থাকে, প্রতিবাদ করে না, প্রমাণ নাই, প্রমাণ না থাকলে সেখানে প্রুফ হয় না, প্রুফ না হলে ওটা জায়েজ হয়ে গেল। এইভাবে হয়। আরেকটা কথা হলো, ছোট ছোট যে দলগুলোর ছোট ছোট প্রতিদ্বন্দ্বীগুলোর কিন্তু যারা ওখানে কি থাকে, এজেন্ট থাকে, পুলিং এজেন্ট, ওরা কিন্তু অতটা সাহসী থাকে না, ওরা সবসময় মন মরা থাকে। এই সুযোগগুলো কিন্তু কাজে লাগানো হয় সুবিধাজনক ভাবে। যারা এই কাজগুলো করে তারা কিন্তু অনেক দক্ষ এবং পরিপক্ক। তো সে কারণে বলছি যে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়াটা খুবই সম্ভব, এবং যখন কেন্দ্রে ভোটার থাকে না তখন এই ধরনের ঘটনা ঘটা সম্ভব। তবে হ্যাঁ, একটা কথা বলি, এই ঘটনা এবারের ভোটে হয়েছে এটা কিন্তু আমি বলছি না, আবার হয়নি এই সম্ভাবনা আপনি উড়িয়ে দিতে পারবেন না। কারণ অনেকগুলো প্রশ্ন তো এখানে উঠে আসছে, তাই না? অনেকগুলো গ্যাপ তো সেখানে অনেকেই আলোচনা করছেন, তো এ নিয়ে বিতর্ক হবে। কিন্তু আমি এটা বলছি না যে এবারের ভোটে এই এই ঘটনাটা ঘটেছে, ঘটে থাকতেও তো পারে। এবং সাধারণত এই যদি আপনি দেখবেন যে ভোটার ছিল না বাট এত ভোট আসলো কোত্থেকে, তখন আপনার ভিতরে এই ডাউটটা তো যাবেই, এটা যাওয়াটা একেবারেই সম্ভব। জি দর্শক, আহ কথা আজ আর বাড়াবো না। উম, যদি মনে হয় আপনি এই ধরনের ঘটনার সাক্ষী, কিংবা আপনি কখনো এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন, কমেন্টে জানাবেন। আহ, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই পরবর্তীতে আরো আরো অভিজ্ঞতা সঞ্চয় করে ভিডিও বানাবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।